হ্যালো মুনতাকি। জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। যেটা বললাম, তোমাদের ওই গ্রুপে মূল্যায়ন পরীক্ষার একটা সিলেবাস দেওয়া হয়েছে ক্লাসের গ্রুপে। এটা কি দেখেছো? আচ্ছা স্যার। হুম? স্যার দেখতেছি। মূল্যায়ন পরীক্ষা তোমাদের, ওয়ালাইকুম আসসালাম। মূল্যায়ন পরীক্ষা হবে মোট 4টা চ্যাপ্টারের উপরে মূল্যায়ন পরীক্ষা হবে। ওই সিলেবাসটা তোমাদের দেওয়া আছে। কয়টা চ্যাপ্টারের উপর স্যার? চারটা? হ্যাঁ, সিলেবাসটা দেখো। প্রথম চারটা স্যার? হুম। প্রথম চারটা স্যার? হ্যাঁ, এই 4টা চ্যাপ্টারের উপরে তোমাদের মূল্যায়ন পরীক্ষা নভেম্বরের তারিখ উল্লেখ আছে। তো নভেম্বরের মধ্যে এগুলো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। সিলেবাস বইতে ওই 4টা চ্যাপ্টার উল্লেখ আছে। ঠিক আছে? আচ্ছা স্যার। এ বিষয়ে কারো প্রশ্ন থাকলে বলো। সিলেবাস যদি না বুঝ স্যার মূল্যায়ন পরীক্ষা কি অনলাইনে হবে? মূল্যায়ন পরীক্ষা যদি কলেজ না খোলে তাহলে অনলাইনে হবে। যদি কলেজ না খুলে তাহলে অনলাইনে হবে। কলেজ খুলে গেলে তোমার পরীক্ষা হলে হবে। ঠিক আছে? হ্যালো, আমরা কতদিন জি আলোচনা করছি? স্যার। ক্লাসে ক্লাসে সব পড়াবেন না স্যার? হ্যাঁ, সবই আলোচনা হবে এখন। তবে সৃজনশীল সিস্টেমে তো তোমার ল্যাঙ্গুয়েজ কোশ্চেন চেঞ্জ হয়, তাই না? ক্লাসে জি স্যার। তুমি যে সিস্টেমে পাবে পরীক্ষার সময় হুবহু ওই সিস্টেমে আবার পাবে না। তুমি যদি বুঝতে পারো তাহলেই পারবা, সবগুলো সমাধান করতে পারবা যদি বুঝতে পারো তাহলে। তো হিসাব সমীকরণ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হিসাব সমীকরণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। হিসাব সমীকরণ কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। কি জি লেখা স্যার। কি লেখা আছে বলো দেখি প্রথমে। a is equal to l plus o e। হ্যাঁ, ঠিক আছে। এই হিসাব সমীকরণের প্রভাব থাকবে প্রত্যেক লেনদেন দিয়ে, যেটা গতদিনও আলোচনা করছিলাম। যেখানে এ মানে হচ্ছে অ্যাসেটস বা সম্পদ। এ মানে অ্যাসেটস বা সম্পদ হচ্ছে এই সম্পদের সংজ্ঞা হচ্ছে যা নগদ তহবিল, ব্যাংক জমা হচ্ছে সম্পদ, ভূমি, কলকবজার যন্ত্রপাতি, এগুলো সম্পদ। যার ব্যবহার দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন ধরে যা চলতে থাকে তা হচ্ছে সম্পদ। এটা খেয়াল রাখবা। যা দীর্ঘদিন চলতে থাকে তা হচ্ছে সম্পদ, এগুলো খেয়াল রাখতে হবে। আর নগদ তহবিল, ব্যাংক জমা সবচেয়ে বড় সম্পদ। তাও এল এল মানে লায়াবিলিটিস, প্রদেয়, যেগুলো তোমার দেনা আছে, যেগুলো মানুষকে শোধ দিতে হবে। প্রদেয়, বকেয়া, ঋণ, কর্য, বকেয়া ভাড়া, বকেয়া বেতন ইত্যাদি। এ ধরনের যত বকেয়া, বকেয়া অর্থ যা পরিশোধ করা হয়নি, পরিশোধ করতে আরো সময় লাগবে, তা হচ্ছে বকেয়া। তোমার প্রতিষ্ঠান এখনো পরিশোধ করেনি, পরিশোধ করতে আরো সময় লাগবে, তাকে বলবে বকেয়া। এগুলো তোমার ভবিষ্যতে পরিশোধ করা লাগবে। তারপর যে ব্যাপার, ওই ওই ব্যাপারটা, ওই মানে মালিকানা সত্ত্ব, মানে প্রতিষ্ঠান থেকে মালিক যে টাকা পাবে, ওইর আবার আলাদা সূত্র আছে। সি প্লাস আর, ক্যাপিটাল, আর মানে রেভিনিউ, এক্স এক্সপেন্সেস বা ব্যয়, ডি হচ্ছে উত্তোলন বা ড্রয়িংস। এখানে সি সমান ক্যাপিটাল, যা ব্যবসা শুরুতে মালিক আনয়ন করেন।
তা হচ্ছে তোমার সম্পদ। আর রেভিনিউ বা আয় যা বিক্রয়, ভাড়াপ্রাপ্তি, বিনিয়োগের সুদ ইত্যাদি যেগুলো ক্ষেত্রে তোমার আয় হবে সেগুলো। আর এক্সপেন্সেস বা ব্যয়, বেতন, ভাড়া, ক্রয় ইত্যাদি হচ্ছে ব্যয়, যেগুলো ক্ষেত্রে তোমার খরচ হচ্ছে, যেগুলো কোনোদিন আর ফেরত পাওয়া যাবে না। ডি হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন, মালিক যা ব্যবসা থেকে জরুরি প্রয়োজনে উত্তোলন করেন তা হচ্ছে ড্রয়িংস। তাহলে আমরা ওই এর ইকুয়েশনটা বিশেষভাবে যদি লক্ষ্য করি তাহলে মূলধন দিয়ে ওই এর মান বাড়ে না কমে, যে কোনো একজন বলো। মূলধন দিয়ে ওই এর মান, হাসানুল বলো, হাসানুল, মূলধন দিয়ে ওই এর মান বাড়বে না কমবে? হাসানুল শুনতে পাচ্ছ? জি স্যার। মূলধন দিয়ে বা মূলধন বা সি এর মান যখন বসানো হবে তখন ওই এর মান বাড়বে না কমবে? কমবে স্যার। প্লাস বাড়বে স্যার, প্লাস বাড়বে। প্লাস সি, বাড়বে বাড়বে স্যার। যে কোনো জায়গায় প্লাসে মান থাকলে সেটা বসানো হলে তখন ওই এর মান বাড়বে। রেভিনিউ বা আয়, আয় দিয়ে তোমার আয়ের মান যখন বসাবা তখন নাহিদুর রহমান বলো, রেভিনিউ এর মান যখন বসানো হবে তখন রেভিনিউ বা আয়ের মান বসানো হলে ওই বাড়বে না কমবে? বলো নাহিদুর রহমান, রেভিনিউ এর মান বসানো হলে তখন ওই বাড়বে না কমবে? হ্যালো নাহিদুর রহমান, ওই বাড়বে। ওই বাড়বে, ইয়েস। মাইনাস ইএক্স, ইএক্স মানে ব্যয়, আসসালামু ইসলাম, ইএক্স মানে ব্যয় বা এক্সপেন্সেস আছে এখানে। ব্যয় বা এক্সপেন্সেস মানে যা তুমি কোনো সুবিধা নিয়ে প্রদান করতেছো, বেতন, ভাড়া, ক্রয়, মজুরি, যত ধরনের প্রদান সবকিছু। এই ইএক্স এর মান, ব্যয়ের মান বসালে ওই বাড়বে না কমবে? শিহাব বলো, শিহাব, 12,941 কলেজ নম্বর। ইএক্স এর মান বা ব্যয়ের মান বসালে ওই বাড়বে না কমবে? হ্যালো শিহাব, স্যার কমবে। কমবে, ঠিক আছে। মাইনাস ডি, ডি মানে ড্রয়িংস বা উত্তোলন, মালিক ব্যবসা থেকে জরুরি প্রয়োজনে যা উত্তোলন করেন। এখানে ডি এর মান বসালে ওই কমবে না বাড়বে? তৌফিক বলো, তৌফিক বলো যে যদি উত্তোলন বা ডি এর মান বসাও তখন বাড়বে না কমবে বলো? ডি এর মান যদি বাড়বে। মাইনাস ডি যেহেতু আছে, কোনো কমবে। কোনো ইকুয়েশনে মাইনাস ডি থাকলে, মাইনাসে থাকলে মাইনাস যা থাকবে তার মান বসালে কমে যাবে, ওই এর মান কমে যাবে। ও স্যার ঠিক আছে, কমবে কমবে। অনার্স, জি স্যার। অনার্স ওই মানে অনার্স ইকুইটি মানে ব্যবসা থেকে মালিক যে টাকা পাবে। তুমি ভালোভাবে পড়াশোনা করে একটা রেজাল্ট ভালো করার আশা করো, যেমন মালিকও ব্যবসাতে যে টাকা বিনিয়োগ করে সে টাকা আবার তোমার ক্যাশ কমে যাবে। নগদ। এই জন্য ক্যাশ কিসের মধ্যে পড়ে? এর মধ্যে পড়ে, বা এ বেড়ে যাবে। তো প্রভাবগুলো এখন কয়েকটা লেনদেন থেকে আমরা গতদিনও দেখছিলাম, আজকেও কিছু প্রভাব দেখব। এটা তোমাদের প্রারম্ভিক স্টেজ এখন শুরু হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে অনেকেরই তোমাদের আগে ছিল না, হিসাব বিজ্ঞান ছিল না, এই জন্য আমি একেবারে শুরু থেকে আরম্ভ করেছি। এগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে দেখো একটা লেনদেন বলা আছে যে নগদ 40,000 টাকা, 10,000 টাকা ঋণ, উদ্বৃত্ত মূলধন স্বরূপ আনা হলো। এখানে ঋণ করে যখন টাকা নিয়ে আসবে তখন ক্যাশও বেড়ে যাবে, এই জন্য বলা হচ্ছে ঋণ দ্বারা এ বাড়ে একদিকে।
অন্যদিকে এই ঋণের টাকা পরিশোধ করতে হবে, এই জন্য এল বাড়ে। এবং নগদ আনয়ন দ্বারা নগদ যে টাকা নিয়ে এসছে এটা দিয়ে 40,000 আর এই ঋণের টাকা 10,000 মিলে 50,000 টাকা এ বেড়ে যাবে। অন্যদিকে এখানে মূলধন নিয়ে আসলো মূলত 40,000, এই মূলধন দিয়ে তার একটু আগেই দেখলাম মূলধন বা সি এর মান বসালে ওই বেড়ে যাবে। এখানে মূলধন হচ্ছে 40,000, এই জন্য মূলধন বা সি এর মান যখন বসাবা তখন তোমার ওই বেড়ে যাবে। তাহলে প্রথম তোমাদের যেটা কাজ, এই হিসাব সমীকরণ এ সমান এ প্লাস ওই আর ওই সমান সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, এই ব্যাপারগুলো প্রথমে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসতে হবে। পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসলে তখন বলতে পারবা। থাকলে বলো হিসাব সমীকরণের উপর। এই হিসাব সমীকরণ ভালোভাবে বুঝতে হবে প্রথমে। কারো কোশ্চেন আছে এখানে হিসাব সমীকরণের উপরে? না স্যার। হিসাব সমীকরণ সম্পর্কে তাহলে যে কোনো একজন একটু বুঝিয়ে বলো তো, যার যে সায়েন্স থেকে আসা, যে আগে অ্যাকাউন্টিং পড়োনি, সে এরকম একজন ছাত্র বলো হিসাব সমীকরণ নিয়ে। যে ইন্টারেস্টেড সে বলো, একজন ছাত্র বলো হিসাব সমীকরণ নিয়ে, যেখানে তোমার হিসাব সমীকরণের দুই একটা প্রভাবও বলবা। কেউ আসছো বলো? সায়েন্স থেকে আসা কে আছে এখানে? হ্যালো, তারপরে আমরা দেখতে পাচ্ছি কলকবজার অবচয়। মুনতাকি দেখা যাচ্ছে তোমার? হ্যালো, জি স্যার। দেখতে পাচ্ছ? স্যার দেখা জি যাচ্ছে। স্যার। অবচয় ধরা মানে এক ধরনের ব্যয়। এই ব্যয়ের কারণে ইএক্স এর মান বসালে একটু আগে আলোচনা হলো ওই কমে যাবে। অন্যদিকে কলকবজার মান মূল্য কমে যাবে। তুমি সবকিছুরই অবচয় আছে, এরকম ভাবলে হবে না যে নতুন সেট কিনেছো এটা সারা জীবনই নতুন থাকবে। এটা আস্তে আস্তে ক্ষয় হবে, অকেজো হবে। এই জন্য এই যে কলকবজা ব্যবহার করার ফলে তাদের কলকবজার মূল্য কমে গেছে, এই জন্য এ কমে বলতে হবে। আলমারি, টেবিল, চেয়ার মনে করো ক্রয় করা হলো, এগুলোকে মানুষ বলে ফার্নিচার বা আসবাবপত্র, যা এর মধ্যে পড়ে। একদিকে এ বেড়ে যাবে, অন্যদিকে তোমার প্রতিষ্ঠানে ক্যাশ কমে যাবে, যা এর মধ্যে পড়ে, এই জন্য বলা হচ্ছে এ বাড়ে এবং এ কমে। টাইপরাইটার ক্রয়, যদি অফিসের জন্য এখন খুব বেশি টাইপরাইটার ব্যবহার হয় না, কিন্তু যদি ক্রয় করা হয় তাহলে একদিকে অফিস সরঞ্জাম বেড়ে যাবে, যা এর মধ্যে পড়ে, এবং ক্যাশ কমে যাবে, এই জন্য এ কমে। এখানে কারো কোশ্চেন আছে? বয়েজ, কারো প্রশ্ন থাকলে বলো। এখানে এই হিসাব সমীকরণের প্রভাব, এখানে কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার, বলো। স্যার মূল্যায়ন পরীক্ষায় কি এমসিকিউ থাকবে না সৃজনশীল আসবে? এটা এখনো ফাইনাল হয়নি, তবে দুইটারই প্রিপারেশন নিতে হবে। আর পড়াশোনা না করলে দুইটাই উত্তর করা কঠিন, তাই না? স্যার সেটা সমস্যা না স্যার। এখন সমস্যা হচ্ছে স্যার অনলাইনে পরীক্ষা হইলেও কি হচ্ছে ইয়া হবে, সৃজনশীল হবে স্যার? সৃজনশীল এটা হতে পারে, এটা এখনো ফাইনাল হয়নি। সৃজনশীল বা এমসিকিউ এটা আমাদের মিটিং হবে, আবার মিটিংয়ের সিদ্ধান্ত হবে। এখন তোমাদের যেটা দরকার, তোমাদের ক্লাসের গ্রুপে আমি ওই সিলেবাস দিয়েছি, স্যার আমাদের কোশ্চেন কি বাংলা হবে না ইংলিশে? বাংলায় প্রশ্ন হবে, হিসাব বিজ্ঞান প্রশ্ন হবে বাংলায়। স্যার কয়টা অধ্যায় আছে স্যার হিসাব বিজ্ঞানে স্যার মূল্যায়ন পরীক্ষায়? গ্রুপ দেখোনি এখনো? গ্রুপে যে আমি সিলেবাস পাঠিয়েছি স্যার বোঝা যাচ্ছে না স্যার ছবিটা স্যার, চারটা চারটা অধ্যায়। ঝাপসা।
ঝাপসা দেখো দুইটা পাঠিয়েছি, দুইটা ছবি পাঠাইছি, পরেরটা ক্লিয়ার আছে। স্যার দুইটার একটা বুঝতেছি না। দুইটাই আমি বুঝতে পারতেছি, আর তোমার পরেরটা হচ্ছে বেশি ক্লিয়ার, বুঝছো? দুইটাই আমি বুঝতেছি, তুমি বোঝার চেষ্টা করলে বই বের করে সামনে রাখলে বুঝতে পারবা। এখানে টপিকস গুলো দেওয়া আছে এই জন্য যে এক এক বইতে এক এক টপিকস নিয়ে আলোচনা আছে, তো এটা তুমি সহজে ধরতে পারো তোমার বইয়ের প্রথম 4টা অধ্যায়। ঠিক আছে তৌফিক এলাহি, তুমি এটা সহজে স্যার ধরবা। প্রথম পত্র না? প্রথম পত্র প্রথম 4টা অধ্যায় হচ্ছে মূল্যায়ন পরীক্ষার সিলেবাস, যেটা তোমাদের নভেম্বরে হবে। স্যার তারপরে এখন আমরা দেখতেছি জীবন স্যার এটা তো নভেম্বরের 29 তারিখ থেকে 15 তারিখের ভিতরে। হ্যাঁ ওই সময় হবে, এটাই খেয়াল রাখবা। তার আগে তৈরি হতে হবে তোমাদের, সেটা এমসিকিউ হোক আর সৃজনশীল হোক, এটাই হোক, যদি কেউ পড়াশোনা না করে তাহলে সেটা উত্তর করা কঠিন। আরেকটা যেটা ব্যাপার, এমসিকিউ হলে সেখানে তোমার সেট থাকবে। সেট মানে একজনের সেটে 1 নম্বর মনে করো, আরেকজনের সেটে 19 নম্বর। বুঝছো? আর জি স্যার, আমরা যেভাবে এসএসসি দিয়েছি। আর যেটা ব্যাপার, যেখানে তোমার এই এমসিকিউ গুলোর মধ্যে একটা বিশেষ ধরনের কিছু এমসিকিউ থাকবে, যেখানে তোমার অপশন থাকবে না, তোমাকে উত্তর টাইপ করে লিখতে হবে। যে তোমার বলা হলো যে তিনি 7 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, এখানে তৌফিক এলাহি তোমার ওখান থেকে সাউন্ড হচ্ছে। মানে স্যার অনেকটা এক কথায় উত্তরের মতো হবে, তাই না? হ্যাঁ কোনোটা হবে এক কথায় উত্তরের মতো। তৌফিক এলাহি তোমার ওখান থেকে সাউন্ড আসতেছে। স্যার আমারটা মিউট করছি তো, স্যার আমারটা মিউট করছি। করছো? আচ্ছা এবার পরে দেখো তাহলে জীবন বীমা পরিশোধ, এটা ব্যক্তিগত খরচ। এটা এক ধরনের, যদি ব্যক্তিগত খরচ প্রতিষ্ঠান থেকে পরিশোধ করে, এটা এক ধরনের উত্তোলনের মতো। এই জন্য -ডি ছিল না, ওখানে ডি এর মান বসালে ওই কমে যাবে, অন্যদিকে প্রতিষ্ঠানের ক্যাশের পরিমাণও কমে যাবে। এই জন্য বলা হচ্ছে এ কমে। আয়কর পরিশোধ করা হলো, এটাও এক ধরনের উত্তোলনের মতো, কারণ আয়কর মালিক দিবে নিজস্ব টাকা থেকে, কিন্তু যদি প্রতিষ্ঠানের টাকা থেকে পরিশোধ করে দেয় তাহলে এটা এক ধরনের উত্তোলনের মতো। এই জন্য ওই কমে যাচ্ছে, কারণ ওই যে ইকুয়েশনে আছে -ডি এর মান যখন বসাবে তখন ওই কমে যাবে, আর এদিকে ক্যাশও কমে যাচ্ছে, এই জন্য এ কমে যাবে। নিজ প্রয়োজনে নগদ উত্তোলন করা হলো, এটা ডাইরেক্ট উত্তোলনই বলা আছে, উত্তোলনের কারণে ওই কমে যাবে এবং প্রতিষ্ঠানে ক্যাশ কমে যাবে, এই জন্য এ কমে। নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন, এটা লেনদেনের প্রভাব একটু অন্যরকম। এটা এইভাবে চিন্তা করবা, পণ্য উত্তোলন মানে -ডি এর মান বসালে ওই কমে যাবে। অন্যদিকে পণ্য উত্তোলন যদি করো তাহলে পণ্যের পরিমাণ কমে যাবে। পণ্যের পরিমাণ লেখা হয় ক্রয়ের ভিতরে, তোমাকে চিন্তা করতে হবে ক্রয় দ্বারা ওই কি হয়, কমে যায়। ওই পণ্যটা যদি উঠিয়ে নাও তাহলে তার বিপরীতধর্মী প্রভাব হবে, তাহলে ওই বেড়ে যাবে। ব্যবসা থেকে নগদ উত্তোলন করা হলো, নগদ উত্তোলন যদি, এই উত্তোলন বলতে বোঝাচ্ছে প্রতিষ্ঠানের পরিবর্তে নগদ টাকা ওঠানো হচ্ছে, তাহলে এ বেড়ে যাবে। আবার ব্যাংক ব্যালেন্স কমে গেছে, তাহলে এ বেড়ে যাবে, ব্যাংক ব্যালেন্স কমে যাওয়ার কারণে এ কমে যাবে। দুটাই এর উপর প্রভাব। এইভাবে প্রভাবগুলো ঘটতে থাকবে লেনদেনের, দুইটা প্রভাব থাকবে। এখন সবচেয়ে আমরা গুরুত্বপূর্ণ স্লাইডটা দেখতেছি, যে স্লাইডের উপর দিয়ে তোমাদের পুরো অ্যাকাউন্টিং চলতে থাকবে। ডেবিট ক্রেডিট নামে যে শব্দ শুনেছো, এখানে
শাব্দিক অর্থে ডেবিট মানে গ্রহীতা, ক্রেডিট অর্থ দাতা বোঝালো। ডেবিট ক্রেডিট বিভিন্ন অর্থে ব্যবহার হয় সবসময়, তার মানে ডেবিট দিয়ে গ্রহীতা বোঝাবে না আর ক্রেডিট দিয়ে দাতা বোঝাবে না, বিভিন্ন সময় এগুলো বিভিন্ন অর্থে ব্যবহার হবে। যেমন এই সূত্রই সবচেয়ে কন্ট্রোলে নিয়ে আসবা। দেখো এখানে সম্পদের সূত্র, ব্যয়ের সূত্র একই রকম। সম্পদ বাড়লে ডেবিট হবে আর সম্পদ কমলে ক্রেডিট হবে। তুমি মনে করো মোবাইল কিনলা প্রতিষ্ঠানের জন্য, মোবাইলটাকে বলা হয় অফিস সরঞ্জাম, তাহলে তোমার অফিস সরঞ্জাম বেড়ে যাবে, এই জন্য অফিস সরঞ্জাম ডেবিট হবে। আর কি কমে যাবে? যে কোনো একজন বলো। যখন মোবাইল কিনবা নগদ কমে যাবে। নগদ কমে যাবে, যেটাও কিনা সম্পদ, তাহলে বলবা যে স্যার নগদান হিসাব ক্রেডিট। নগদ কমে যাওয়ার কারণে বলবা যে এ কমে যাবে, এই জন্য নগদান ক্রেডিট হবে। আর এখানে বেড়ে যাচ্ছে কি? বেড়ে যাচ্ছে কি বয়েজ? বেড়ে যাচ্ছে অফিস সরঞ্জাম, তাই না? অফিস সরঞ্জাম ডেবিট হবে। আর নগদ টাকার যে ব্যাপার, নগদ সেটা কমে যাবে, তাইলে তাইলে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট হবে, এটা খেয়াল রাখবা। তাহলে আমরা এখান থেকে একটা শব্দ পেলাম যেখানে নগদ টাকা জড়িত আছে। ইংরেজি হচ্ছে ক্যাশ, বাংলা হচ্ছে নগদান। যখনই তোমার টাকা কমে যাবে নগদান হিসাব ক্রেডিট হবে তখন। যেমন নগদ বিক্রয় করলে তোমার টাকা বেড়ে যাবে, তখন নগদান হবে ডেবিট। এরপরে যা বলা আছে এই সূত্র তোমাদের পুরো কন্ট্রোলে নিয়ে আসতে হবে। দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট। লক্ষ্য করে দেখো সম্পদের সূত্র আর দায়ের সূত্র বিপরীত ধর্মী, কারণ দুইটা ব্যাপারই বিপরীত ধর্মী। সম্পদের ফলাফল এক ধরনের আর দায়ের ফলাফল আর এক ধরনের। সম্পদের সূত্র আর দায়ের সূত্র দুইটা বিপরীত ধর্মী ব্যাপার। সম্পদ বাড়লে ডেবিট হবে, সম্পদ কমলে ক্রেডিট হবে। দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। মনে করো কারো কাছ থেকে ধারে ক্রয় করলা, তাহলে যারা টাকা পাবে তাদেরকে বলে পাওনাদার। এখানে তোমার দায় বেড়ে যাবে, এই জন্য পাওনাদার হিসাব ক্রেডিট হবে। তারপরে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার বাড়লে ক্রেডিট হবে আর কমলে ডেবিট হবে। স্বত্বাধিকার বাড়া মানে যখন মূলধন নিয়ে আসে তখন স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব বেড়ে যায়। কিছুক্ষণ আগে দেখলাম সি এর মান বসালে ওই বা মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার বেড়ে যায়, এই জন্য মূলধন হিসাব হবে ক্রেডিট। আর স্বত্বাধিকার কমে যাচ্ছে, এই জন্য যখন টাকা তুলে নিয়ে যাবে তখন তার স্বত্বাধিকার কমে যাবে। স্বত্বাধিকার মানে ব্যবসা থেকে পাওনার পরিমাণ কমে যাবে, তখন উত্তোলন ডেবিট হবে। যে কোনো ব্যয় বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট। তুমি ভাড়া দিলে ভাড়া ডেবিট, বেতন দিলে বেতন ডেবিট, মজুরি দিলে মজুরি ডেবিট, আমদানি শুল্ক দিলে আমদানি শুল্ক ডেবিট। যখন যে কারণে ব্যয় হবে সেগুলো সব ডেবিট হবে। আর যে কারণে ব্যয় কমে যাবে যখনই, তখন হবে ক্রেডিট। আবার আয় বাড়লে হচ্ছে ক্রেডিট। যখন তোমার যে কারণে আয় হবে সেগুলো হবে ক্রেডিট, আর আয় কমলে হবে ডেবিট। তুমি বিক্রয় করেছো, বিক্রয় করে টাকা পাচ্ছ, তাহলে তোমার আয় বেড়ে যাচ্ছে না? আয় বেড়ে যাওয়ার কারণে বিক্রয় হবে ক্রেডিট, আর যখনই আয় কমে যাবে তখন সেটা ডেবিট হবে। এখন এই সূত্র লক্ষ্য করো, সম্পদের সূত্র আর ব্যয়ের সূত্র একই রকম। দায়, মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার আর আয়ের সূত্র একই রকম। এটা লক্ষ্য করেছো? এবার বলো তোমাদের কার কি কোশ্চেন আছে এখান থেকে? এই সূত্র পুরো কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এখন কার কি প্রশ্ন আছে বলো? ডেবিট দ্বারা গ্রহীতা, ক্রেডিট দ্বারা দাতা, এটা কোন ক্ষেত্রে বোঝায় স্যার? এটা একটা জাস্ট শাব্দিক দৃষ্টিকোণ। তুমি যেমন পানি বা জল তোমার সবসময় পান করার কাজে কি লাগে? বিভিন্ন কাজে লাগে না? ইয়েস স্যার। যেমন এই ডেবিট আর ক্রেডিটের ব্যাপার হচ্ছে এরকম। এটা শাব্দিক দৃষ্টিকোণ থেকে ডেবিট দিয়ে গ্রহীতা বোঝাচ্ছে
আর ক্রেডিট দ্বারা দাতা বোঝাচ্ছে, কিন্তু সবসময় ডেবিট ক্রেডিট শব্দগুলো বিভিন্ন অর্থে ব্যবহার হয়। এই জন্যই উপরের এই সূত্রগুলো আছে, দেখো, সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এই সূত্র পুরো কন্ট্রোলে নিয়ে আসতে হবে। ওকে স্যার। সূত্রের মধ্যে লক্ষ্য করবা যে সম্পদ আর ব্যয়ের সূত্র একই রকম। সম্পদ বাড়লে ডেবিট হচ্ছে, কমলে ক্রেডিট হচ্ছে, তাই না? আর দায়, স্বত্বাধিকার আর আয়ের সূত্র একই রকম। এখন আর কার কি প্রশ্ন আছে বলো? সুলতান মাহমুদ, শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি কোন গ্রুপ থেকে আসা? আগে সায়েন্সে ছিল না? সায়েন্স। সায়েন্সে ছিল। সায়েন্স স্যার। আচ্ছা, তাহলে তোমার কাছ জি থেকে স্যার। একটু জানি। মনে করো বললো যে নগদে বিক্রয় 40,000, তখন কোন হিসাব ডেবিট হবে? তোমার ভুল হলো কোনো প্রবলেম নাই। আর কোন হিসাব ক্রেডিট হবে এটা বলো। নগদে এখানে প্রত্যেক লেনদেনে একটা ডেবিট বলতে হবে আর একটা ক্রেডিট বলতে হবে। নগদে বিক্রয় করা হলো 40,000, এখান দিয়ে কি ডেবিট হবে আর কি ক্রেডিট হবে? স্যার ডেবিট হচ্ছে স্যার নগদ ডেবিট, সম্পদ ডেবিট। এখানে তোমার নগদ বেড়ে যাবে, তো এই জন্য সম্পদ বাড়লে যেহেতু ডেবিট, এই জন্য নগদান ডেবিট হবে। আর বিক্রয়ের জন্য আয় হবে, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট হবে। বিক্রয়ের জন্য আয় হওয়ার কারণে বিক্রয় হিসাব ক্রেডিট, আর সম্পদ বাড়ার কারণে যে সম্পদ বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে নগদ টাকা, ডেবিট। এই জন্য নগদান ডেবিট। টাকার হিসাব মানেই বলতে হবে নগদান হিসাব। ক্রেডিট। এখন রেদওয়ান 12,455 কলেজ নম্বর। হ্যালো, 12,455 কলেজ নম্বর রেদওয়ান, শুনতে পাচ্ছ? জি জি স্যার, জি স্যার। তুমি কোন গ্রুপ থেকে আসা? স্যার আমি কোর্স থেকে। আচ্ছা, তাহলে তোমার বলা কিছুটা সুবিধা হবে। মনে করো বললো যে অগ্রিম ভাড়ার পরিমাণ 3,000 টাকা, তখন তার জাবেদা বা ডেবিট ক্রেডিট কি হবে? অগ্রিম ভাড়ার পরিমাণ 3,000 টাকা, এটার ডেবিট ক্রেডিট কি হবে? ভাড়া হিসাব ডেবিট, আর হচ্ছে সরি, অগ্রিম ভাড়া প্রদান। হ্যাঁ, না, প্রদান বলা হয়। ভাড়া হিসাব শুনে নাও, অগ্রিম ভাড়ার পরিমাণ 3,000, তাহলে কি ভাড়া হবে? স্যার এটা বলতে পারতেছি না। ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, তুমি মনে হয় বিজনেস স্টাডিজ থেকে আসা নাকি? হ্যাঁ স্যার কে? আমি? হ্যাঁ, তৌফিক এলাহি। আমি? হ্যাঁ, জি না স্যার, আমি সায়েন্স থেকে আসা। আচ্ছা, যাই হোক, তুমি যেটা বললে এটা হয়নি। এখানে অগ্রিম ভাড়ার পরিমাণ বলছে, মানে ভাড়া আগেই দেওয়া হয়েছে, তার মধ্যে অগ্রিম ভাড়া দিলে এটা সম্পদ বাড়ে, অগ্রিম ভাড়া ডেবিট হবে। আর অগ্রিম ভাড়া দিয়েছো মানে তোমার প্রকৃতপক্ষে ব্যয় কমে যাচ্ছে, এই জন্য ভাড়া হিসাব ক্রেডিট হবে। অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। তো তোমাদের এইভাবে প্র্যাকটিস চলতে থাকবে। যে কোনো প্রশ্ন থাকলে করবা। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ভয়েস, হ্যালো। স্যার আমাদের মূল সূত্র তো মানে বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সব সময় না, সম্পদের ক্ষেত্রে আর ব্যয়ের ক্ষেত্রে। আর অন্যগুলো এর অপোজিট। অন্যগুলো জি স্যার, দায়, মালিকানা সত্ত্ব আর আয়ের ক্ষেত্রে তোমার এর অপোজিট। বাড়লেই ক্রেডিট, কমলেই ডেবিট হবে।
এই সূত্র তোমাদের কন্ট্রোলে রাখবা, আমি নেক্সট ক্লাসে তোমাদের কাছ থেকে জানতে চাইবো এই সূত্রটা, কারণ এই সূত্র যেমন জি স্যার। হ্যাঁ স্যার একটা কোশ্চেন